স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গেও। সেখানকার সবশেষ অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, কি নিয়ে বারবার এই দুই কলেজের ছাত্ররা সংঘর্ষে জড়াচ্ছেন, এখন কি অবস্থা জানাবেন আমাদের বিস্তারিত। ভাই হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু সংঘর্ষে জড়িয়ে গেছে ঢাকা কলেজ সিটি কলেজের শিক্ষার্থীরা। এইমাত্র ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবার কলেজ থেকে বেরিয়ে কিন্তু সংঘর্ষে জড়িয়েছে। কিছুক্ষণের আগেও তারা কিন্তু ইটপাটকেল ছুটছিল অলরেডি। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের সামনে এসে গেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল, কিন্তু সেটা কিন্তু আবার ব্যর্থ হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবার রাস্তায় নেমেছে। পাশাপাশি সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্ন ইট পাটকেল ছুটছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ভিআইপি পরিবহনের একটা বাস কিন্তু তারা ভাঙচুর করেছে। এখনও কিন্তু ইট পাটকেল ছুটছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করছেন এবং এই সংঘর্ষে কিন্তু সিটি কলেজের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর শিক্ষার্থীরাও কিন্তু আহত হয়েছে। এখন কিন্তু ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে। পুলিশ পাশাপাশি ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের কিন্তু একদম ব্যাপক সংঘর্ষ চলছে। আপনি দেখছেন যে রণক্ষেত্রে পরিণত হয়েছে সায়েন্স ল্যাব এলাকা। বিভিন্ন এই যে ইটপাটকেল ছুটছে, এখন পর্যন্ত পুলিশ কিন্তু একবার নিয়ন্ত্রণ করে কিন্তু সেটা কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছিল। ঢাকা কলেজের শিক্ষার্থীদের কিন্তু এই কলেজের মধ্যে কিন্তু তাদেরকে পাঠানো হয়েছিল, পাশাপাশি সিটি কলেজকেও কিন্তু পাঠানো হয়েছিল, কিন্তু তারা কেউ আসলে কথা শুনছেন না। সবাই কিন্তু আবার বের হয়ে গেছেন। বিভিন্ন ইটপাটকে লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা এই সংঘর্ষে জড়াচ্ছে। পুলিশও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই ইটপাটকেল এর মধ্যে কিন্তু তারা কিন্তু আহত হয়েছেন। পাশাপাশি তারা টিয়ার শেল নিক্ষেপ করেছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের প্রায় 20 থেকে 25 জন মতো সদস্য কিন্তু আহত হয়েছেন। এর পাশাপাশি সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছেন। যে বাসটি ভাঙচুর করা হয়েছে সেই বাসের মধ্যে যে বাসের মধ্যে যে যাত্রী ছিলেন তারাও কিন্তু আহত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ কিন্তু লাঠিচার্জও কিন্তু করছেন। এখন পর্যন্ত এই এলাকা কিন্তু একদম রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিভিন্ন রাস্তায় কিন্তু ইট পাটকেল কিন্তু পড়ে রয়েছে। তবে এই মিরপুরের যে সড়কটি, মিরপুরমুখী যে সড়কটি, সেই সড়কটি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। অনেকেই কিন্তু যারা যাত্রী আছেন বা যারা পথচারী রয়েছেন তারাও কিন্তু অনেকটা আতঙ্কিত বোধ করছেন। পুরো এলাকাটাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে, যেটা কিন্তু অনেকের গায়ে কিন্তু লেগেছে। আমরা আপনি দেখাচ্ছি যে আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও কিন্তু পুরো একদম রণক্ষেত্র কিন্তু পরিণত হয়, যেটা কিন্তু পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। তবে কেন এই সংঘর্ষ সেটা জানতে চেয়েছিলাম আমরা পুলিশের কাছে। তারা বলছেন যে গতকালকে এক শিক্ষার্থীকে, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে কিন্তু মারধরকে কেন্দ্র করে কিন্তু আজকের এই সংঘর্ষ কিন্তু জড়িয়েছেন, যার কারণে কিন্তু আজকে এখন পর্যন্ত এই সংঘর্ষ চলছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করার কারণেই কিন্তু আজকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের উপর হামলা চালায়। এর ফলশ্রুতিতেই কিন্তু এই হামলা কিন্তু চালানো হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখন কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি। একটা খুব শঙ্কিত একটা পরিস্থিতি কিন্তু বিরাজমান করছে। সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু বারবার বেরোচ্ছে, পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এতক্ষণ কিন্তু কলেজের মধ্যেই ছিল, সেখান থেকেও কিন্তু তারা বের হয়ে আসছেন। এই এখন পর্যন্ত কিন্তু ত্রিমুখী আমরা দেখেছি সংঘর্ষ হয়েছে এবং বেশ কিছু পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছিল। তবে এখন পর্যন্ত পরিস্থিতি তারা কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পাশাপাশি পুলিশ কিন্তু ঢাকা কলেজকে কিন্তু আবার পিছু হটিয়েছেন। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের কিন্তু বারবার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে আসলে কেউই কিন্তু আমরা দেখছি যে শান্ত হতে চাচ্ছেন না। তারা বলছেন যে তাদের শিক্ষার্থীদের গায়ে কেন পুলিশ লাঠিচার্জ করলো। পাশাপাশি ঢাকা কলেজ কিন্তু ভিতরে ছিল এতক্ষণ, তারাও কিন্তু রাস্তায় নেমে এসে, যার ফলে কিন্তু এই সংঘর্ষ কিন্তু তারা আবার জড়িয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু আবার শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন যে তারা আসলে এই শান্ত হওয়ার জন্য কিন্তু পুলিশ কিন্তু চেষ্টা করছেন যে তারা শান্ত হবেন কিনা। তবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বারবার এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। আজকেও যেটা আমাদেরকে পুলিশ জানিয়েছে, এবং পুলিশ বলছেন যে এর মধ্যে আসলে এই ঘটনাকে বারবার এই সিটি কলেজ, ঢাকা কলেজ বা আইডিয়াল কলেজের এই সংঘর্ষটা আসলে কোনো তৃতীয় পক্ষের শক্তি আছে কিনা, সেই শক্তি আসলে এই বারবার এই সংঘর্ষটাকে জিয়ে রাখছেন কিনা, সেটাও কিন্তু পুলিশ বলছে, সন্দেহ করছেন। এবং গতকালকে যে ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধর করা হয়েছিল সেটা কিন্তু তারা অনেকটা চেষ্টা করছেন কিন্তু নিয়ন্ত্রণ আনার জন্য। এখন পর্যন্ত এই সংঘর্ষ কিন্তু চলছেই, আমরা যেটা দেখতে পাচ্ছি।
সাংবাদিক দম্পতি সাগর রুনির বিচারের বাণী যখন নীরবে নিভৃতে কাঁপছে, তখন জানা গেল তাদের মামলার নথিপত্রই নাকি গায়েব হয়ে গেছে। ৪৮ ঘন্টার মধ্যে আসামি ধরার ঘোষণা যখন ১৩ বছরেও বাস্তবায়ন হয় না, মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় যখন ১১৭ বার পেছায়, তখন ডিবিতে থাকা নথি গায়েব হবার খবর আরেকটি ধাক্কা। এবার হাইকোর্ট আরও ৬ মাসের সময় বাড়ালো তদন্ত শেষ করার। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনি খুন হওয়ার পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঘোষণা দিয়েছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের ধরে বিচারের মুখোমুখি করবেন। ৪৮ ঘণ্টার মধ্যেই যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা। সেই ৪৮ ঘণ্টা কত ঘণ্টার গহ্বরে হারিয়ে গেছে তার গুনতি করা যায়নি আজও, কারণ এরই মধ্যে কেটে গেছে ১৩টি বছর। পুলিশ, ডিবি, র্যাব সবশেষ পিবিআই ঘুরলেও তদন্ত প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি। কত আন্দোলন আর আলটিমেটাম এলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আমরা সাগর হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। ১১৭ বার সময় গড়িয়েও যখন তদন্ত শেষ করা গেল না, তখন মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টকে জানালেন মামলার বেশ কিছু নথিপত্র গায়েব। কোনো এক সময়ে কে বা কারা এই নথি গায়েব করেছে। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার। অগত্যা আইনজীবীদের আবেদনে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব বেঞ্চ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও ৬ মাস বাড়ালেন। যেহেতু তদন্ত চলমান, কিছুটা সংবেদনশীলতা আছে, সব চাইলেও আমরা ডিসকাস করতে পারিনি। আমি প্রগ্রেস রিপোর্ট দেখেছি, তিনি প্রগ্রেস রিপোর্ট নিয়ে এসেছেন, আদালতের সামনে আমাকে দেখিয়েছেন, আমার সেটা প্রাথমিকভাবে দেখার সুযোগ হয়েছে। আমার মনে হয় তারা সিনসিয়ার ওয়ার্ক করছে, আর একটু সময় দিলে অসুবিধার কোনো কারণ থাকবে না। গত ১৫ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ পিছিয়ে আগামী ২১ মে ঠিক করেছিল। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবি কার্যালয়ে থাকা সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি গায়েব প্রসঙ্গে কথা বলেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। বিষয়টি নিয়ে আরও জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল কি জানিয়েছেন সাগর রুনি হত্যার নথি গায়েব প্রসঙ্গে আমাদের জানাবেন বিস্তারিত। ইশরাত, যেমনটি একটু আগে আমার সহকর্মী আফরিন জানাচ্ছিলেন, আসলে ৫ আগস্ট পরবর্তী সময়ে সাগর রুনির যে সন্তান মেঘ, সে কিন্তু হাইকোর্টে এসেছিল এবং তার প্রত্যাশা ছিল যে তার ভাগ্যাকাশের যেই মেঘে কালো মেঘ ঢাকা, তা হয়তো ৫ আগস্ট পরবর্তী যে সরকার এসেছে তা দূর হবে, সূর্য হাসবে, ন্যায় বিচার পাবে সেই ছোট্ট শিশুটি, যে আজ আদৌ ছোট্ট নয়, কারণ এরই মাঝে কিন্তু ১৩টি বছর চলে গেছে। আজকে এই মামলায় কিন্তু অনেকটা পাল্টাপাল্টি তথ্য আমরা দেখলাম বাদীপক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মাঝখানে। একটু আগে যেমনটি শিশির মনির জানিয়েছিলেন গণমাধ্যমকে যে পুরনো মামলা বেশ কিছু নথি, সিডি এবং আনুষঙ্গিক আলামত, যে আলামতগুলো জব্দ করা হয়েছিল তা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু একটু পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ তিনি যেমনটি গণমাধ্যমের কাছে দাবি করলেন, তিনি আদালতে এ ধরনের কিছু বলেননি এবং তিনি দাবি করলেন যে সব নথি এখনো রয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল, সব নথি যদি থাকবে তবে ৯ মাসের কেন সময় প্রার্থনা করা হলো? তিনি এই ক্ষেত্রে কিন্তু তার উত্তরটি ছিল অনেকটা এরকম, বারবার আদালতের কাছে যাওয়ার চেয়ে একবার যাওয়ার শ্রেয় মনে করেছে রাষ্ট্রপক্ষ এবং সে কারণেই এই সময় আবেদন। আমরা দেখেছি যে পিবিআইয়ের অতীতের যে মামলাগুলোকে যেই তাৎক্ষণিকভাবে পিবিআই সমাধান দিতে পেরেছে, সাগর রুনির মামলা ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পিবিআই সেই অতীতের যেই আমাদের যেই চক্রাকারের সময় বৃদ্ধির যে বিষয়টি, সেই ধারাতেই চলছে। এবং সবশেষ আজকের যে এই তথ্য নিয়ে যে মতপার্থক্য, সেই মতপার্থক্য কিন্তু যারা প্রত্যাশা করছে গণমাধ্যম কর্মী সহ সারা দেশের মানুষ যারা এই হত্যাকাণ্ডের বিচার চায়, তাদের মাঝেও কিন্তু একটা হতাশা তৈরি করবে। তবে সুনির্দিষ্টভাবে আপনি যেহেতু বলতে চাচ্ছেন যে আরশাদুর রৌফের তথ্য, সেক্ষেত্রে 3টি বিষয় আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই। একটি হচ্ছে তিনি দাবি করেছেন কোনো নথি গায়েব হয়নি, সব নথি রয়েছে। দ্বিতীয় পক্ষে তিনি বলেছেন যত দ্রুত সম্ভব এই মামলার তদন্ত শেষের চেষ্টা করা হবে, তবে সেটা কবে নাগাদ সে বিষয়টি সুস্পষ্ট নয়, কারণ যেহেতু একটি পুরনো মামলা। তো এই ছিল এই মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাত আপনার কাছে। ধন্যবাদ মিজান আহমেদ। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি ৬ মে পর্যন্ত মুলতবি করেছে আদালত।
ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেয়। এটিএম আজহারুল ইসলামের মামলার আইনি জটিল প্রশ্নের ব্যাখ্যা দরকার আছে, তাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানান আইনজীবী শিশির মনির। এদিকে মুক্তিতে দেরি হওয়ায় হতাশ নয় জামায়াত, তবে বিস্ময় প্রকাশ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল শুনানির পর 2019 সালের 31 অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 2020 সালের 19 জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম। রিভিউ আবেদনে 14টি যুক্তি দেখিয়ে তার খালাস চাওয়া হয়। আপিল বিভাগে এখন বিচারক আছেন সব মিলে 7 জন। এই জন্য পরিস্থিতি বিবেচনায়, গুরুত্বের বিবেচনায় এবং এই মামলার উচ্চতার বিবেচনায় এবং আইনের ব্যাখ্যা বিশ্লেষণের বিবেচনায় এই মামলাটি আগামী 6 তারিখে 1 নম্বর আইটেম হিসেবে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত। আমরা হতাশ নেই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি। আমরা আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবেন। মিয়ানমারে দীর্ঘ সময় ধরে যে সমস্যা চলছে তার প্রভাব ছড়িয়ে পড়ছে আশপাশের দেশে। এ নিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে পড়েছে। কাতারের রাজধানী দোহায় আটনা সামিটের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর ইউনূস। বিশ্ব এই মুহূর্তে বিভিন্ন সংকটের চাপে জর্জরিত উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, সবুজ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে। জনগণের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নে জোর দেন ডক্টর ইউনূস। বলেন, যুব শক্তি নাগরিক জাগরণের রূপ নিয়েছে। সুশাসন, টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে আটনা সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন ডক্টর ইউনূস। সাংবিধানিকভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত চায় বিএনপি। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়েও দলটি একমত হয়েছে। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে 3য় দফায় বৈঠকে এসব বলেছে দলটি। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সম্মেলন কক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বৈঠক শুরু হয়। কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, 15টি দলের সাথে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। পরে রাজনৈতিক দলগুলোর সাথে মে মাসের মাঝামাঝিতে শুরু হবে 2য় দফার বৈঠক। সালাউদ্দিন আহমেদ জানান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও দুদক নিয়ে আলোচনা হয়েছে। অ্যাটর্নি সার্ভিসের বিষয়ে নীতিগতভাবে একমত বিএনপি, তবে সংবিধান নয়, আইনের মাধ্যমে করতে হবে। এছাড়া সংসদের উচ্চ কক্ষের নাম আপার হাউস ও নিম্ন কক্ষের নাম পার্লামেন্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা খুব দ্রুততার সাথে যাচ্ছি না, এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটার যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব। অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনায় আমরা অনেক জায়গায় ঐকমত্যের জায়গায় বা সামঞ্জস্যের ক্ষেত্রে আসছি, কোথাও কোথাও ভিন্নমত আছে, সেটাই স্বাভাবিক, এবং বিএনপিও ভিন্ন নয়। আমি আশা করি যে আজকে 3য় দিনের মতো এই আলোচনায়, বিএনপির সঙ্গে আলোচনায় আমরা এক ধরনের সমাপ্তি টানতে পারব। খাগড়াছড়ি থেকে 5 শিক্ষার্থীকে অপহরণের প্রতিবাদে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, অবরোধকারীরা কি বলছেন জানাবেন আমাদের বিস্তারিত। ইশরাত, খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 23-24 শিক্ষাবর্ষের 5 শিক্ষার্থী 1 সপ্তাহ হতে চলল অপহরণ হয়েছে। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করছেন। একটু আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক 1 নম্বর গেটে তারা 20 মিনিট অবরোধ করেছেন। চট্টগ্রাম খাগড়াছড়ি এবং রাঙামাটি সড়ক তারা অবরোধ করেছেন এবং তারা বলছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি কোনো অপহৃতদের উদ্ধারে তৎপরতা দেখা না যায়, তারা আগামীকাল থেকে তারা সেটি পুরোপুরি বন্ধ করে দেবেন। আমরা 2 জন শিক্ষার্থীর সাথে সংক্ষেপে জানতে চাইব, আপনাদের দাবি কি এবং কি প্রত্যাশা করছেন, আন্দোলন কিভাবে হবে?
আমরা 6 দিন যাবৎ আমাদের এই অপহরণকৃত আমাদের ভাই বোনদেরকে খুঁজে পাচ্ছি না। আমরা প্রশাসনকে জানিয়েছি, তারা বলছে রাষ্ট্রীয় সেনাবাহিনীকে তারা ইনফর্ম করেছে। আমরা বলছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি আমাদের বাড়িতে ফিরে না পাই, তাহলে আমরা চট্টগ্রামের সাথে বাংলার সাথে 3 পার্বত্য জেলার সকল যোগাযোগকে আমরা বিচ্ছিন্ন করে দিব। আমাদের আজকের কর্মসূচি ছিল আমরা 1 নং গেটে আমরা বিক্ষোভ পালন করি। আগামীকালকে এবং 24 ঘন্টার মধ্যে যদি আমাদের বাড়িতে ফিরে না পাই, তো আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ। ইশরাত শুনছিলেন যে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম। এখানে বিভিন্ন বিভাগের তাদের যে সহপাঠীরা রয়েছে তারা আন্দোলন করছেন। তারা বলছেন আগামী 24 ঘন্টার মধ্যে তাদের যদি সন্ধান দিতে না পারে প্রশাসন, তাহলে পরে 3 পার্বত্য জেলার সাথে তারা চট্টগ্রামের যে যোগাযোগ সেটি তারা বিচ্ছিন্ন করে দেবেন, সেই হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ চলছে তার সবশেষ খবর। ধন্যবাদ। দেশের প্রতিটি জেলার সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তর জনপদের জেলা দিনাজপুরে। দেশের প্রতিটি জেলার যে সাধারণ মানুষের সমস্যার সমাধানের যে চ্যালেঞ্জ মোকাবেলা, কি কি প্রয়োজন, কি কি সমাধান খুঁজছেন, সেসব বিষয়ে ডিবিসির নিয়মিত বা যে ডিবিসির যে এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে আজ সারাদিন থাকবো দিনাজপুর জেলায়, এবং কি সাধারণ মানুষের যে কি ধরনের সমস্যা চলছে, সেই সমস্যার সমাধানে মোকাবেলা কিভাবে করতে হবে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দিনাজপুর জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার সঙ্গে যুক্ত আছেন। তাদের মুখ থেকেই, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের সমস্যাগুলো। একটু জানতে চাচ্ছিলাম, শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিবিসি এক্সপ্রেসে। তো সেক্ষেত্রে আমাকে একটু জানতে চাচ্ছিলাম যে বেকারত্বের একটা বড় বিষয় এই দিনাজপুর জেলাবাসীর, পাশাপাশি কৃষি খাতের একটা বিষয় আছে, যেহেতু কৃষি নির্ভরশীল এই জেলা, সেই বিষয়টা যদি আপনাদের কোনো ধরনের সমস্যা দেখছেন সেই সমস্যাটা একটু বলুন। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে দিনাজপুর জেলা আমাদের মোট 13টি উপজেলা। এখানে দিনাজপুরের এই 13টি উপজেলায় কোনো ধরনেরই মানে কর্মসংস্থানের অভাবে, আমাদের এখানে কোনো ইন্ডাস্ট্রিজ না থাকার কারণে পারিবারিক সহিংসতার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখানে আমাদের যেগুলো ছিল দিনাজপুরের, বিশেষ করে 10 মাইল একটা টেক্সটাইল ছিল। এই টেক্সটাইলটা যখন আপনার চালু ছিল, সেখানে হাজার হাজার পরিবার তাদের এইখানে চাকুরি করতেন, সেই টাকা দিয়ে তাদের পরিবারদেরকে পরিচালনা করতেন। দীর্ঘদিন ধরে এই টেক্সটাইলটা বন্ধ হওয়ার কারণে এখানে প্রত্যেকটা পরিবার আজকে অনাহারে অর্ধাহারে, এবং দেখা গেছে যে তারা যখন এই কর্মসংস্থানে বিরত হয়েছে, তাদের পরিবারগুলো অন্য জায়গায় ধাবিত হয়েছে, কেউ নেশার জায়গায় পরিণত হয়েছে, কেউ চুরির জায়গায় পরিণত হয়েছে। এভাবে এক একটা পরিবার তাদের যে অস্তিত্বগুলো সব বিলীন হয়ে গেছে। এই পৌরসভার আমি দেখেছি প্রত্যেকটা রাস্তার প্রশস্ত না থাকার কারণে থ্রি হুইলার সংখ্যা বেশি, এই কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে থাকে। সেটা কি আসলে ভোগান্তির মধ্যে পড়েছে কি? না, অবশ্যই এটা দিনাজপুরবাসীর জন্য, বিশেষ করে শহরে যারা থাকে তাদের জন্য বিরাট একটা হ্যাসেল বা যানজটের কারণে বিভিন্ন সময় তারা সময় মতো জায়গায় যেতে পারে না। আর থ্রি হুইলারটা তো অ্যাক্সিডেন্টের বলতে গেলে মূল কারণ। যতটা না বাইকের অ্যাক্সিডেন্ট হয়, তার থেকে থ্রি হুইলার হঠাৎ মুভ করে, যার কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। দেখবেন প্রায়শই অ্যাক্সিডেন্ট হচ্ছে। মোস্ট অফ দ্য বলতে পারে কি যে মানুষের থেকে থ্রি হুইলারের সংখ্যা বেশি? ইয়েস ইয়েস, আসলে থ্রি হুইলারের সংখ্যা বেশি। যা এটা একটা নিয়ম করা হয়েছিল পৌরসভার মধ্যে, কিছু নির্ধারিত রেজিস্টার্ড আপনার থ্রি হুইলার থাকবে, বাট এটাকে কেউ মানছে না। বাইরে একটু জানতে চাচ্ছিলাম যে মাদকের আখড়া বলা হয় দিনাজপুরকে, সেটা আসলে কেন, কি কারণে একটু বলবেন? সীমান্তবর্তী একটি জেলা দিনাজপুর, তো দিনাজপুরে অনেকগুলো সীমান্ত থাকার কারণে, আর আমাদের এখানে যেটা শিল্পায়নের অভাব হয়েছে, কর্মসংস্থানের অভাব, এই সবগুলো কারণ মিলিয়ে, যেহেতু সীমান্ত, মাদকও সস্তা, কর্মসংস্থান নাই, অনেকেই চাকরি বা কাজ বা পেশায় না গিয়ে দেখা যায় যে সহজে লাভের জন্য মাদক ব্যবসায় জড়িত হয়ে পড়েন করে, মানে এই কারণে মাদকের প্রভাবটা অনেক বেশি। এবং এটা যদি দ্রুত এই বিষয়ে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, দিনাজপুর জেলার আর্থসামাজিক কাঠামো ভেঙে পড়বে। ধন্যবাদ আপনাদেরকে, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকবে যে সমস্যার সমাধান, উত্তরণের যে সমাধান করার যে প্রচেষ্টা, নীতি নির্ধারকরা কি ভাবছেন এই জেলাকে নিয়ে, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে। স্বর্ণালংকার এখন নিম্ন ও মধ্যবিত্তের ক্রয় সীমার বাইরে। দফায় দফায় দাম বেড়ে এখন ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে 1,72,000 টাকা ভরি। বিক্রেতারা বলছেন চড়া দামের কারণে এখন কমেছে স্বর্ণের বিক্রি। বিশ্লেষকদের মতে বিশ্ব যখনই অস্থিতিশীল হয়, তখনই বাড়তে থাকে স্বর্ণের চাহিদা ও দাম। স্বর্ণের বাজার স্থিতিশীল রাখতে এই খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ তাদের।
অলংকার হিসেবে স্বর্ণের চাহিদা এদেশে আবহমান কাল থেকেই ছিল। নারী অলংকার হিসেবে যেমন স্বর্ণ ব্যবহার করে, তেমনি এটি একই সঙ্গে নিরাপদ বিনিয়োগও। কিন্তু গেল কয়েক বছর ধরে মূল্যবান এ ধাতুর দাম এতটাই বেড়েছে যে এখন নিম্নবিত্ত তো দূরের কথা, মধ্যবিত্তও স্বর্ণালংকার কেনার কথা ভাবতে ভয় পান। স্বর্ণের বাজার অনেক বাড়তি, আর আমগো মতো মধ্যবিত্ত ফ্যামিলি আমগো কিনা সম্ভব না। আগে যদি কিনতাম তো আগে আমি বেশি পেতাম পরিমাণে, গোল্ডের পরিমাণটা, কিন্তু এখন তারা ওই পরিমাণটা পাচ্ছি না। প্রয়োজনও থাকে, শখও থাকে। ভরিতে যদি 8-10 হাজার টাকা বেড়ে যায়, এটা তো অবশ্যই একটা প্রভাব পড়ে। শখটাকেও তখন আমরা আমাদের লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে হয়। বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী দেশে এখন ভালো মানের 22 ক্যারেট স্বর্ণের দাম 1,72,486 টাকা, আর সবচেয়ে কম দরের সনাতনী স্বর্ণের দামও ছাড়িয়েছে 1,16,000 টাকা ভরি। স্বর্ণকাররা বলছেন দাম বেড়ে যাওয়ায় কমেছে তাদের বিক্রি। ব্যবসা বাণিজ্য খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে। সবচেয়ে বড় কারণই হচ্ছে গোল্ডের দাম বৃদ্ধির কারণে ক্রেতা শূন্য হচ্ছে। আর যাদের নিতান্তই প্রয়োজন, বিয়ে শাদিতে গোল্ড লাগবেই, সেই তুলনায় তারা সামান্যতম গোল্ড পাচ্ছে। এখন বেচা কিনা দাম বাড়াতে একটু বেচা কিনা কম, অনেক কম, অর্ধেকেরও কম। কিন্তু প্রশ্ন হলো, মূল্যবান এ ধাতুর দাম কেন এত বাড়ছে? বিশ্লেষকরা বলছেন বিশ্ব যখনই অস্থির হয় তখনই স্বর্ণে বিনিয়োগ বাড়ে। সাম্প্রতিক সময়ে ডলারের দরপতনের কারণে বড় বড় বিনিয়োগকারী, এমনকি অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের সম্পদ স্বর্ণে বিনিয়োগ হিসেবে রাখছে। তার প্রভাবেই বাড়ছে এর চাহিদা ও দাম। বিশ্ব পরিস্থিতির উপর গ্লোবাল, আমি যদি বলি ভূ রাজনৈতিক অবস্থা এবং মূল্যস্ফীতি, সমস্ত কিছু, বিশ্ব অর্থনীতির সংখ্যা, এই জায়গাগুলো যদি বিবেচনা করেন তাহলে তার সাথে স্বর্ণের দামের একটা সম্পর্ক রয়েছে। পৃথিবী যখন অস্থিরতার দিকে যায়, মানুষ তার নিরাপদ সম্পদ হিসাবে স্বর্ণ বেছে নেয়। এই অবস্থায় স্বর্ণের দেশীয় বাজার স্থিতিশীল রাখতে এ খাতে আরও বেশি করে বিনিয়োগ করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। আর প্রয়োজন সরকারের নীতি সহায়তা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জীবনের শেষ দিন পর্যন্ত দিয়েছিলেন শান্তি ও সহাবস্থানের বার্তা, যা তাকে একজন ধর্মগুরু থেকে পরিণত করে মানবিকতার মূর্ত প্রতীকে। তিনি ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু প্রয়াত পোপ ফ্রান্সিস। গাজায় শান্তির পক্ষে সোচ্চার ছিলেন, সহমর্মী ছিলেন রোহিঙ্গাদের প্রতিও। নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে জায়গা করে নেন কোটি মানুষের হৃদয়ে। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের জীবনাবসানে শোকে স্তব্ধ বিশ্ব। ক্যাথলিক চার্চের ইতিহাসে সবচেয়ে উদার এই পোপকে শেষবার শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে হাজারো মানুষের ঢল নেমেছে। দেশে দেশে চলছে বিশেষ প্রার্থনা। পোপ ফ্রান্সিসের নিজের দেশ আর্জেন্টিনা থেকে শুরু করে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ও গাজার খ্রিস্টানরাও নিয়োজিত রয়েছেন প্রার্থনায়। সাধারণত পোপের মৃত্যুর চতুর্থ দিন থেকে ষষ্ঠ দিনের মধ্যে হয়ে থাকে শেষকৃত্য অনুষ্ঠান। সেই আয়োজনের পরিকল্পনা করতে ইতালির রোমে হাজির হন কার্ডিনালরা। সেখানেই এক সভায় নির্ধারণ করা হয় শনিবার হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান। ব্যক্তি জীবনে যেমন বিনয়ী ছিলেন, পোপ ফ্রান্সিসের শেষ বিদায়ের আয়োজনেও থাকছে তার প্রতিফলন। ভ্যাটিকানের পোপদের শেষকৃত্যের জাঁকজমকপূর্ণ আচার অনুষ্ঠানকে অনেকটাই সহজ ও সংক্ষিপ্ত করেন তিনি। সীমিত করার নির্দেশ দেন শোভাযাত্রার পরিসরও। আগের পোপদের 3 স্তরের রাজকীয় কফিনে সমাহিত করা হতো। তবে সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে সাধারণ একটি কাঠের কফিনে সমাহিত করা হবে তাকে। শেষকৃত্যের আগে রাত পর্যন্ত তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারবেন সাধারণ মানুষ। মৃত্যুর পর অধিকাংশ পোপকেই সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সমাহিত করা হয়, কিন্তু ফ্রান্সিসের শেষ ইচ্ছা অনুযায়ী রোমের সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায় সমাহিত করা হবে। শত বছরে এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে থাকবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সহ অন্যান্য রাষ্ট্রনেতারা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।